আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাতের নতুন কর্মসূচি। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ইশরাক সহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল। বন্ধুর হবু বউকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা। এবার ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান খান। চীনের কাছে পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী বোমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। বিচার কাজে বাধা হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজে বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাতের নতুন কর্মসূচি। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে বিক্ষোভ সমাবেশ করবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। সমাবেশ উপলক্ষে আজ মিরপুরে লিফলেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা জানান তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ বিকাল ৪টায় মিরপুর ২ থেকে কালশী পর্যন্ত লিফলেট বিতরণ করব। উল্লেখ্য, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী সহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। তিনি বলেন, আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না, তবে আমি মনে করি এটি তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে। যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইশরাক সহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছিল ইসি, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেওয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রোববার রাতে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। এদিকে এভাবে মেয়র ঘোষণা করার মাধ্যমে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হলো কিনা এমন প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এভাবে যারা মামলা করে বা প্লেন্ট পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছে এটা তাদের জিজ্ঞেস করতে পারেন। তিনি বলেন, ইশরাক সাহেব নাকি পরবর্তী সময়ে প্লেন্ট পরিবর্তন করেছিলেন, সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন, এখানে আমার বলার কিছু নেই। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না।
এজন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এতে আমরা জানতে পেরেছি নির্বাচন যে প্ল্যান্ড আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না, কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে। বন্ধুর হবু বউকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা। নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর প্রেমিকা কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। আটক ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চণ্ডীগড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়। এ অবস্থায় তারা সোমবারে দুর্গাপুরে ঘুরতে যান। এদিকে ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল আগে থেকে। ফয়সালের কথা মতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা। বিকেল ৩টের দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোন করে বলেন তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। ঠিক এই সময় ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করেন। তখনই পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদকে আটক করে পুলিশ। ওসি আরও জানান, পুরো ঘটনাটা দ্রুত সংগঠিত হয়েছে, বড়জোর আধা ঘন্টার সময়ের মধ্যে। এ ঘটনায় ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবার ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসন নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন। কারাবন্দী অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। আদিয়ালা কারাগারে আটক থাকা অবস্থায় ইমরান খান বলেন, যদিও আমরা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা স্বীকার করি না, তবুও গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ হয়ে নরেন্দ্র মোদীর যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোদীর এই মনোভাব কেবল ভারত পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। পিটিআই দলের ফেসবুক পেজে তার এই বক্তব্য হুবহু প্রকাশ করা হয়। সেখানে আর উল্লেখ করা হয়, ইমরান খান বিশ্বাস করেন এখন জাতির সংহতির সময়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে এক কণ্ঠে কথা বলতে হবে। চীনের কাছে পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী বোমা। চীন এখন শুধু আর অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম শীর্ষ দেশই নয়, সেই সঙ্গে অন্যতম সামরিক শক্তিধর দেশও বটে। গ্লোবাল পাওয়ার হাউসের হিসাবে বিশ্বের সামরিক শক্তিতে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, ৩ ও ৪-এ রয়েছে যথাক্রমে চীন এবং ভারত। তবে পৃথিবীর সবথেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং আন্তর্জাল সব ক্ষেত্রেই নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোনো কোনো ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং। মার্কিন সরকারের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তৈরিতে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। শেষ কয়েক দশকে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে চীন। অস্ত্র উৎপাদন শিল্পে চীন সারা পৃথিবীর ভরকেন্দ্র হয়ে ওঠা থেকেই এই এগিয়ে যাওয়া শুরু। এরই ধারাবাহিকতায় চীন এমন একটি হাইড্রোজেন বোমা তৈরি করেছে যেটি পারমাণবিক বোমার চেয়েও কম শক্তিশালী নয়। সে দেশের গবেষকরা এটির সফল পরীক্ষাও করেছেন। এটি পারমাণবিক বোমা থেকে আলাদা, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এর ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য বলে বর্ণনা করা হচ্ছে। চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরকের চেয়ে 15 গুণ বেশি তাপ উৎপন্ন করে। এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই সফল পরীক্ষার পর চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে।